আমরা শুধু ওর হাতটা ধরতে চেয়েছিলাম। আজ সুকান্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরে চাকরি করে, ও আপনাদের কিছু বলবে। সুকান্ত দৃষ্টিহীন, কিন্তু ওর লড়াইয়ের কোনো তুলনা নেই। নমস্কার, উপস্থিত এসব কিছু করি পরিবারের আজকের আমাদের সভাপতি তিলকগুপ্ত, তিলকদা, মধ্যমন্ত্রী দিদি আছেন, উপস্থিত আছেন যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর অমিতাভ রয় দত্ত, উপস্থিত ছিলেন শিল্পী অনুপম রয়, উপস্থিত আছেন ইউনিভার্সিটি আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঠিক আছে। প্রত্যেকে যথাযথ সম্মান, যার যার সম্মান প্রাপ্য প্রদান করে আমি দু একটা কথা শুধু বলতে চাই। সেটা হলো যে এসব কিছু করি যে কিভাবে মানে পিছিয়ে পড়া বা প্রান্তিক ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াচ্ছেন এবং দাঁড়িয়ে তাদের যে সাফল্য, আমি খুব মন দিয়ে অনুষ্ঠানটা শুনছিলাম। আমি সবারটা হয়তো সবসময় মানে সবসময় তো সবটা জেনে থাকতে পারি না, কিন্তু আমি শুনছিলাম, খুব মন দিয়ে শুনছিলাম। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে ইংল্যান্ডে আছেন উনি, মানে ওনার যে সাফল্যটা, এটা তো আমি মনে করি এসব কিছু করেই একটা সাফল্য। এছাড়া আরো যারা বিদেশে স্কলার আছেন, তাদের যে এই যে সাফল্য, মানে ওরা সব আমারই বোধহয় ব্যাচে 2007-8 এরকম। তারপরে ডক্টর আছেন, যারা পড়ছেন বা অলরেডি হয়ে গেছেন, ইঞ্জিনিয়ার আছেন। এই যে আজকে যে সাফল্যটা, এই প্রত্যেকটা সাফল্যই এইসব কিছু করেই সাফল্য। এবার আমি আমার ব্যক্তিগত দুই একটা মানে স্মৃতি একটু শেয়ার করি। সেটা হলো যে কতটা আন্তরিকভাবে এসব কিছু করি যারা দিদি দাদারা আছেন তারা কাজ করেন, সেটা একটু আমি যদি বলি তাহলে বুঝতে পারবেন। আমি যখন প্রথম আমার 2007 সালে এসব কিছুর সাথে পরিচয়, সেটা আজকাল পত্রিকায় আমার নিউজটা বেরিয়েছিল। মধুমতি তখন আজকালে ছিলেন, আমার ওখানকার লোকাল কোনো একজন রিপোর্টার, আমার নামটা মনে নেই, যাই হোক তার থ্রুতে আমি পেপারে আসি এবং তারপর থেকে আবিরাদি এবং মধুমিতা দি, বিশেষ করে সেই সময় আবিরাদি ভীষণভাবে আমার বিষয়ে খোঁজ খবর করেন, ফোন করেন, কি কি প্রয়োজন না প্রয়োজন সেগুলো শোনেন। আমার যেহেতু একটা দৃষ্টিহীনতার ব্যাপার রয়েছে, সেটা আমার কিছু ভিন্ন চাহিদা ছিল। মানে আমি কিছু তখনকার দিনে তো অতটা ফোন বা এগুলোর ব্যবহার ছিল না, তো আমি টেপ রেকর্ডার ব্যবহার করতাম। টেপ রেকর্ডারে সেগুলো রেকর্ড করতাম, তার জন্য ক্যাসেট লাগে, ব্রেল পেপার লাগে, সে সমস্ত ব্যবস্থা করা, এছাড়া বইপত্র দেওয়া, এগুলো তো হলো 11-12-এ। এবার 11-12 হওয়ার পরে আমি গ্রামের স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তখন আমি যখন গ্র্যাজুয়েশনটা রবীন্দ্রভারতীতে চান্স পাই, আমি হিস্ট্রিতে অনার্স এবং এমএ দুটোই রবীন্দ্রভারতীতে করি। তো তখন আমি আবিরাদিকে বলি যে এরকম আমি হস্টেলে থাকবো, করবো। তো আমার বাবার একটা ছোট দোকান ছিল, মানে ছোট মুদি দোকান ছিল, কিন্তু সেই মুদি দোকানটাও দেওয়ার জন্য বন্ধ হয়ে যায়। মানে সেই সময় পড়াশোনাটা প্রায় আমার বন্ধ হওয়ার উপক্রম আর কি। তো সেই সময় আমি বারবার আবিরাদিকে, মধুমন্দিতে, বিশেষ করে আবিরাদিকে, আমি তখন আবিরাদির সাথে আমার বেশি কথা হতো, তো আবিরাদিকে আমি বারবার বলতে থাকি। এবং আবিরাদি তখন ওই শুভদীপ দা বলে, শুভদীপ ব্যানার্জি, উনি এখন ব্যাঙ্গালোরে আছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওনার সাথে আমার যোগাযোগ করিয়ে দেন এবং উনি আমাকে ওই আমার গ্র্যাজুয়েশন এবং এমএ করার পুরো যে পড়াশোনার যে রেসপন্সিবিলিটির মানে সমস্ত খরচ উনি বহন করতেন। তো আমি এবার যেটা বলতে যাচ্ছিলাম, এবার ওই তখন আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, কিছু ছিল না। উনি যে চেকগুলো দিতেন ওটা মধুমিতা দিকে দিতেন। এবার মধুমিতা দি সেই চেকটা আমাকে কাটিয়ে আমাকে ডিরেক্টলি টাকাটা পৌঁছে দিতেন। এবং আমার মনে আছে, আমি যখন প্রথম ইউনিভার্সিটিতে ভর্তি হই প্রথম দিন, সেদিন আমার তখন ওই বোধহয় সেকেন্ড হাফে দুটো এরকম ক্লাসের গ্যাপে আমি করিডোরে দাঁড়িয়ে আছি। তো দিদি আমাকে গিয়ে প্রথম মানে চেকের টাকাটা আমাকে দিদি নিজে গিয়ে ইউনিভার্সিটিতে, আমার রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে দিদি নিজে হাতে গিয়ে, দিদি বোধহয় তখন টিভি নার্স ছিল, দিদি নিজে হাতে গিয়ে আমাকে চেকটা পৌঁছে দিয়েছিলেন, আমার মনে আছে। এছাড়াও আমি যখন হস্টেলে ছিলাম, রবীন্দ্রনাথ হস্টেলে, তখন ওই শুভদীপ দা, উনি তো আমাকে স্পন্সর করেছিলেন পুরোটা। শুভদীপ দা এবং দিদি নিজে গিয়ে দেখতে যেতেন যে কেমন আছে, এবং হস্টেলে গিয়ে খোঁজ খবর নেওয়া, অন্য স্টুডেন্টদের বলা যে ওর কিন্তু সেল ফোন নেই, ওকে তোমরা একটু সেল ফোনটা ব্যবহার করতে দিও। আমার কথাগুলো মনে আছে আর ভীষণ মানে মনে পড়ে আর কি। আমার কোনো সেল ফোন নেই, ওকে একটু ব্যবহার করতে দিও। এবার দিদি, আমি সেল ফোন ভেবেছিলাম আমি কিনবো না, দিদি আমাকে বলে একটা সেল ফোন কে, নালে এভাবে কথা বলতে পারবি না। আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না সেই সময়।
তো দিদি আমাকে বললো একটা ব্যাংক অ্যাকাউন্ট খোল, নাহলে তোকে টাকা পয়সা কিভাবে লোকে পাঠাবে, মানে এরকম ভাবে এতটা গভীর বা এতটা নিবিড় ভাবে এখানকার দিদি দাদারা, কৌশিক দা আমাকে ভীষণ ভাবে ইন্সপায়ার করতেন প্রত্যেকটা ক্ষেত্রে। তিলক দা ছিলেন, মানে যে তুই একটা কিছু করতে পারবি, হবে, মানে ভীষণ ভাবে যে ইন্সপিরেশনটা আমাকে ভীষণ ভাবে দিয়ে দেন এবং বলতেন যে তুই পড়াশোনাটা করে যা, বাদ বাকিটা আমরা দেখে নেবো, তুই তোর পড়াশোনাটা করে যা। তো করার পরে তারপরে আমি যখন এমএ কমপ্লিট করার প্রায় হয়ে এসছে, সে সময় আমার স্বাস্থ্য দপ্তরে আমি একটা পিএসসি পরীক্ষা দিয়েছিলাম। তো স্বাস্থ্য দপ্তরে আমার অ্যাপয়েন্টমেন্ট আসে এবং তারপরে আমি স্বাস্থ্য দপ্তরে যোগ দিই। তো স্বাস্থ্য দপ্তরে আমি যখন প্রথম যোগ দিই তখন আমাকে প্রথমে প্রশ্ন করে যে তুমি, মানে আমার অফিস স্টাফরা বা আমার যারা সুপিরিয়র ছিল, আমার বিএমও ছিল না কিন্তু আমার অন্য সুপিরিয়ররা, তখন বলে যে তুমি কিভাবে কাজ করবে, তুমি দেখতে পাও না এটা কি সম্ভব কাজ করা। তো আমার টার্গেট ছিল যে আমি আর সমাজের 5 জনের মতো সমান যেভাবে করে সেভাবে করব। এবং আমি আজকে মানে আমি মনে করি এসে কিছু করে একটা সাফল্য আজকে আপনারা শুনলে আনন্দিত হবেন। আমার যে বিএমও ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, আমি চাঁদপাড়া বিপিএসসি তে পোস্টিং আমার এই মুহূর্তে, আমি ওপিডি তে রয়েছি, ওপিডি টিকিট। তো প্রথমে সেটা হাতে লিখে হতো, তখন আমার অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হতো, কিন্তু এখন কম্পিউটারে করতে পারি, আমি নিজেই করতে পারি। তো এখন আমার যে বিএমও ডক্টর সুজান রায়, উনি অন্যান্য আমার যে অন্যান্য স্টাফ আছেন, অন্যান্য গ্রুপ ডি বা অন্যান্য, তাদেরকে আমাকে ইনস্ট্যান্স দেন যে দেখো ওকে দেখে তোমরা শেখো, ওর এই প্রতিবন্ধকতা রয়েছে, ওর 100% প্রতিবন্ধকতা রয়েছে, তার সত্ত্বেও ও যে পাংচুয়ালিটিটা মেইনটেইন করে, ও যে রেগুলারিটি মেইনটেইন করে। আমি দেখেছি, উনি আমার বিএমও এর কথা আমি বলছি, আমার স্যারের কথা, উনি বলেছেন যে আমি দেখেছি অনেকে সুস্থ সবল, তারা অফিসে এসে ঠিকমতো কাজ করে না, দপ্তরে এসে ঠিকমতো কাজ করে না, কিন্তু ওর এই প্রতিবন্ধকতা সত্ত্বেও ও যে এইভাবে কাজ করে, ও যে নিজেকে এইভাবে ডেডিকেট করে এবং ও এইভাবে যে পরিষেবা দেয়, এটা অনেক পৃথিবীর সকলের কাছে, ভারতবর্ষের সকলের কাছে একটা দৃষ্টান্ত হওয়া উচিত। এবং উনি চেয়েছেন যে যেন এটা আমার এই নিউজটা বারবার পেপারে আসে, উনি সেটা চেষ্টাও করেছেন, কিন্তু যাই হোক সেটা কোনো কারণে তাদের হয়তো পছন্দ হয়নি, তারা করেনি বা এরকম কিছু হবে। কিন্তু উনি যেটা বলেছেন, যেটা আমার জীবনে, আমি তো মাইনে পাই, ঠিক আছে, মানে আমি ডিউটি করি, তার জন্য মাইনে পাই, সেটা তো ন্যাচারাল, কিন্তু এই যে উপরি পাওনাটা, সেই উপরি পাওনাটা আমার কাছে পাথেয় হয়ে থাকে এবং আমাকে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। তো যারা আমার এখানে ছোট আছো, আমি তাদেরকে বলবো যে তোমরা অনেক প্রতিকূলতা, আমি জানি প্রতিকূলতাটা কতটা, সেটা আর্থিক হোক বা শারীরিক হোক বা যাই হোক, সেই প্রতিকূলতাটাকে জয় করে তোমরা যারা এগিয়ে আসছো এবং এগিয়ে আসবে, তাদেরকে আমি একটাই বলবো, তোমরা হাল ছেড়ো না, তোমরা এগিয়ে চলো। আর এসব কিছু করি পাশে, আমি নিজেও খুব বেশি দাঁড়াতে পারিনি, কিন্তু আমি মন থেকে বলছি ভীষণ ভাবে ইচ্ছা আছে, সেটা হতে পারে আর্থিক, সেটা হতে পারে ফিজিক্যালি, কিন্তু দাঁড়াতে আমি সেভাবে পারিনি। আমার ভীষণভাবে ইচ্ছা আছে, আমি একটু ফিনান্সিয়ালি ক্রাইসিসে রয়েছে, যেহেতু ওই অভাবটা কাটিয়ে উঠে এই জায়গায় আসা। তো যাই হোক, আমি কোনোভাবে দাঁড়াতে পারিনি, কিন্তু আমার ইচ্ছা আছে ভবিষ্যতে নিশ্চয়ই আমি সক্রিয়ভাবে এসে কিছু মানে পরীর কাছে পাশে এসে দাঁড়াবো, এটা আমার ইচ্ছা, এবং আপনারা সেটা আশীর্বাদ করবেন যেন আমি সেটা করতে পারি। আর আমি লাস্টে একটা কথা বলবো ছোটদের উদ্দেশ্যে, জাস্ট একটা কথা বলে আমি শেষ করবো। সেটা হলো যে স্টিভ অ্যাপেলের কর্ণধার, তার একটা কথা আমার খুব মনে লাগে, সেটা উনি তো মারা গেছেন, তো উনি লাস্টে বলে গেছিলেন যে ছোট থেকো, ক্ষুধার্ত থেকো এবং বোকা থেকো। এই 3টে কথা আমি আমার জীবনে ভীষণভাবে মেনে চলি এবং যতদিন বেঁচে থাকবো মেনে চলবো। তো এই 3টে কথা যদি আমি ছোটদেরকে বলছি, যারা ছোট আছো, আমার ছোট যারা এখনো স্টাবলিশ হতে পারোনি বা হতে যাচ্ছ বা এরকম, তাদেরকে বলছি যে তারা এই 3টে কথা একটু বিশ্লেষণ করে দেখো যে কত বড় কথা উনি বলেছেন, এবং এইটা একটু অনুসরণ করার চেষ্টা করো। ধন্যবাদ।